চট্টগ্রামে এটির রাজনীতির নতুন সমীকরণ আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক যে মেয়র মঞ্জুর আলম, আলম। তাকে নিয়ে আপনাদের এক ধরনের বোঝাপড়ার জায়গা তৈরি হচ্ছে কি? মানে আপনারা কি তাকে আপনাদের দলে যুক্ত করছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, যেই স্পেকুলেশন গুলো আমরা জানতে পারছি গণমাধ্যমের মাধ্যমে, সেইখান থেকে আমরা মঞ্জুর আলম সাহেবের নামে যেটা জানতে পারছি, উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ। উনি আগে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং এই জাতীয় নির্বাচনের সময়ও এলাকায় যে বিএনপির যে প্রার্থী ছিলেন উনার সপক্ষে উনি নির্বাচনী প্রচারণাও করেছেন। তো এই মুহূর্তে এনসিপির যেই যে জোয়ার চলছে, দলে দলে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিজ্ঞ রাজনীতিবিদগণ আমাদের সাথে যোগ দিচ্ছেন। তো এই পরিস্থিতিতে মঞ্জুরুল আলম সাহেবের সাথে আলাপ হচ্ছে কিনা মেয়র প্রার্থী হওয়ার জন্য, সেইটা এখনো স্পষ্ট না। আমাদের ইতিমধ্যে জানানো হয়েছে যে 10ই মে আমাদের মেয়র মানে লোকাল ইলেকশনের প্রার্থীগণের যে লিস্ট সেটা পাবলিশ করার একটা চেষ্টা আছে। যখন হবে তখন ইনশাল্লাহ আমরা সবাই জানতে পারবো। তবে উনি যদি হন, আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ওনাকে অভিনন্দন জানাবো। নীলুফার চৌধুরী মনি, এনসিপিতে মঞ্জুর আলমের যোগদান অথবা তিনি যদি আসলে সেখানে যুক্ত হন, আমরা যতটুকু তার বিভিন্ন সময় যেটি আসলে সবাই বলছেন যে রাজনীতির মাঠে তার নানা রকম যে আচরণ সেটি অনেকটা রহস্যময় ব্যক্তি হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত। এবং একই সাথে বিভিন্ন সূত্র বলছে সে একসময় আওয়ামী লীগ, একসময় বিএনপি, এভাবে নানা সময় সে দল বদল করে গেছে। এটা রাজনীতিতে এক ধরনের আমি বলবো যে রাজনীতির দৈন্যতা। উনি যে কালচারটা চালু করেছেন এটা রাজনীতির চরমতম দৈন্যতা। দল চেঞ্জ করা কোনো দোষের কিছু না। যদি দলের অনেক সমস্যা থাকে, সে যদি মনে করে যে তার নীতি নৈতিকতার সাথে মিলছে না, তাহলে চেঞ্জ করতে পারে। ধরেন যখন আওয়ামী লীগ থেকে আসলেন তখন মনে হলো যে তার, যেহেতু ওইখানে মহিউদ্দিন সাহেব ছিলেন, তো মনে হয়েছিল যে নীতি নৈতিকতার সাথে মিলছে না। উনি এসেছেন, আওয়ামী লীগ তাকে নিয়েছেন, অস্বীকার করার কিছু নাই। আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে উনি কিন্তু এর আগে কমিশনার ছিলেন নাকি, কমিশনার নর্মালি। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উনি এমপি, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান হলেন, মেয়র হলেন। মেয়র হওয়ার পরে উনি দুই টার্ম ইলেকশন করলেন। তারপরে উনি হঠাৎ করে বিএনপির যখন দুঃসময়, তখন উনি হঠাৎ করে বললেন যে উনি আর দল করবেন না। উনি বাকি জীবন মানে এটা কি বলে, অবসর নিলেন রাজনীতি থেকে, অবসরের কথা বললেন। সেই মানুষটা এখন যারা বাচ্চাদের দল, তার সাথে বয়সে যায় না, একদমই যায় না। এবং তার আমি বাংলাদেশের মানুষের দল বললে আপা ভালো শোনা যেত। সেটা আমি দলকে ছোট করছি না, যে দলের 6জন এমপি। আমি তোমার সময় বলিনি, তুমি থামো একটু, আমাকে বলার সুযোগ দাও। এখন এই বাচ্চারা গণ অভ্যুত্থানে অবশ্যই তারা এমপি হয়েছে, কিন্তু একটা বয়সের সামঞ্জস্য থাকে। 5-10 বছরের ছোট বড় হলে একটা কথা, যেখানে 30-40 বছরের ছোট বড়, তার তো বয়স প্রায় 80-র কাছাকাছি হয়েছে। তো সে যখন 30 বছর, এনসিপির বয়স সর্বোচ্চ 30-35 এমন হবে, যখন সে তাদের সাথে তাদেরকে নেতৃত্ব মেনে রাজনীতিতে আসছে, তার মানে উনি, এবং এটাও শিওর না যে তারা পাশ করাতে পারবে, তারা পাশ করবেই। কারণ ইতিমধ্যে জামাত এবং এনসিপির চরম দ্বন্দ্ব শুরু হয়েছে সিটি কর্পোরেশন নিয়ে, আপনিও জানেন, আমরা সবাই জানি। এবং জামাতকে আমি জিজ্ঞেস করেছিলাম একটা টকশোর পরে যে আপনারা এনসিপির সাথে কেন আলাদা ইলেকশন করছেন, আপনারা অ্যালাইন? বলে যে না, এদের ভোট কয়টা আছে, আমরা কেন এটার লাইবিলিটিস নিব। স্ট্রেট বললেন, আমরা কেন লাইবিলিটিস নিব। তার মানে তারা গাছে তুলে মইটা টেনে নিয়েছে। এটা এনসিপির দোষ না, এটা তাদের দোষ। তো আমি যাই হোক, আমি সেই জায়গা থেকে বলতে চাই যে মঞ্জু সাহেবের আবার ইচ্ছা হলো নতুন করে জন্ম লাভ করার এবং এনসিপির সঙ্গে নির্বাচন করতেই পারে। কিন্তু যেহেতু আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি তার সম্পর্কে যতটুকু জানি শর্টকাট আমি ততটুকুই বললাম, যে মানুষটা বিপদ দেখে অবসর নেয় রাজনীতি থেকে। এনসিপি আমাদের সন্তানের মতো, তারা
তাদের বিপদ দেখলে যে আবার অবসর নিবে না, এর কোনো নিশ্চয়তা নাই। আমি কিন্তু এনসিপির বিপক্ষে কথা বললাম না। তো এই জন্য বলে না যে গুণীজনরা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার কাছে মঞ্জু সাহেব ওরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না। আমি এনসিপি বরং গুরুত্বপূর্ণ, কারণ ওদের ফিউচার আরো লম্বা হোক, আরো ভালো কিছু করুক, এটা আমি চাই। তো সেইখানে তাদেরকে যে আবার ফেলে যাবে না, একটা ফেলে গেলে কিছুই হয়তো হবে না, কিন্তু একটা রেশ থেকে যায়, একটা দাগ থেকে যায়, যে ওইখানে একটা নতুন কাউকে দেখভাল করলে, বড় করলে ওটা ভালো কাজে দিবে, আমি এটা মনে করি। ইলিয়াস খান, আপনার কাছ থেকে যদি এই বিষয়ে কোনো মন্তব্য শুনি, আপনি এই না, আপার একটু সংশোধন করি, আমি যদি ভুল না জেনে থাকি। এই মঞ্জুর আলম সাহেব দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন। হ্যাঁ, আমি কিন্তু বলেছি। না, ঠিক আছে, বাট তিনি আওয়ামী লীগ থেকে মেয়র হতে পারেননি, পারেন নাই, পরে নমিনেশনই পারেন নাই। হ্যাঁ, পরে কিন্তু আপনি একবার বলেছেন বোধহয়, আমার মনে হয় স্লিপ অফ টাং কিছু, যে আওয়ামী লীগ থেকে তিনি মেয়র হয়েছিলেন। না না, হয় নাই, আমি এটা বলিনি। আচ্ছা, আমি যাই হোক। বলেছি কমিশনার ছিলেন আওয়ামী লীগের সময়। তো সেই মানুষটি সুবিধা দেখে বিএনপিতে গেল, কারণ মনে করেছে বিএনপি নির্বাচন করলে উনি জিতবেন, মেয়র হবেন। বিএনপিও তাদের, আমি বিএনপি নেত্রী আছেন, তাদের হয়তো অনেক দীর্ঘদিন ধরে দল করার লক্ষ্য ছিল, তার বাইরে গিয়ে ওনাকে নমিনেশন দিয়েছেন এবং উনি কিন্তু মেয়র হয়েছেন। আবার বিএনপি যখন দুর্দিন দেখেছে, সরকারের বিভিন্ন চাপে বিএনপি যখন এক ধরনের পর্যদস্ত, সেই সময়টায় সটকে পড়েছেন। এবং এখন আবার এনসিপি, তো এনসিপি তো আমরা একটু নতুন বন্দোবস্ত যাচ্ছিলাম, কিন্তু এত দল পাল্টানো, ভুল পাল্টানো লোককে নিয়ে এনসিপি নির্বাচন করতে, আমার বোনটি বললেন যে এনসিপির জোয়ার চলছে এখন, তো এই জোয়ারের মধ্যে এই ধরনের লোক নমিনেশন আমি বুঝিনি। যেমন এনসিপির একজন এমপি হাসনাত আবদুল্লাহ, তিনিও তার বাসায় গিয়ে দেখা করে এসেছেন। তা আমরা তো ভালো রাজনীতি চাই, এটা কতটুকু ভালো রাজনীতি আমার কাছে সেটি বোধগম্য না। হুমায়রা নূর, আপনার যদি কিছু বলার থাকে এই বিষয়ে। সমস্যাটা হচ্ছে রাজনৈতিক যে পরিবেশ, এই পরিবেশে আমাদেরকে যে লড়াইয়ের মাঠে নামিয়ে দিয়ে আশা করা হচ্ছে যে আপাদের আশা হচ্ছে আমরা নতুন রাজনৈতিক দল বলে আমরা শুধু ছোটদের নিয়েই রাজনীতি করব, কিন্তু আমাদের ভোটার কিন্তু একেবারে বয়োবৃদ্ধ মানুষ থেকে শুরু করে সকল, একেবারে 18 বছরের যার হয়েছে সেও আমাদের ভোটার। সুতরাং আমাদেরকে ওই যে শুধু তরুণদের দল বলে আলাদা আদারাইজ করার সুযোগ নেই এইখানে। যখন ঠিক নির্বাচন, জাতীয় নির্বাচনের সময় ওনারা মঞ্জু সাহেবকে তাদের নিজেদের প্রার্থীকে প্রচারণার জন্য ব্যবহার করলেন, তখনও কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যা হচ্ছে কেন তারা ব্যবহার করেন, তো মঞ্জু সাহেব তো ওনাদের লোক ছিলেন। মঞ্জু সাহেব তো মেয়র, শেষ মেয়রশিপ চলে যাওয়ার পর আর কোথাও জয়েন করেন হচ্ছিল না। জি জি, মাঝখানে উনি আওয়ামী লীগ করেছেন, এটা নিয়েই তো দোষের কথা হচ্ছে। এখন এনসিপিতে আসার যে কেউ, এনসিপির রাজনীতিটা, এনসিপি তো নতুন রাজনীতি শুরু করেছে। এনসিপির রাজনীতি করতে আসার প্রথম এবং প্রধান শর্ত হলো আমাদের রাজনৈতিক যে আদর্শ, আমরা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল, আমরা বাংলাদেশের স্বৈর শাসনের পতনের জন্য নির্দিষ্ট সংস্কার চাই, আমরা প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, জবাবদিহিতামূলক রাজনীতি এনশিওর করতে চাই। আমরা আমাদের যে রাজনৈতিক আদর্শ, এই রাজনৈতিক আদর্শের সাথে যারা অ্যালাইন্ড হবে তারা আমাদের সাথে রাজনীতি করতে পারবেন। এই ক্ষেত্রে আমরা কোনো জাত, ধর্ম এগুলোর বাছাবাছি করি না। আমাদের দলটা এমন একটা রাজনৈতিক দল, যেই দল প্রথম আমাদের দল থেকে হরিজন সম্প্রদায় গোষ্ঠীর একটা আলাদা গুরুত্বপূর্ণ সেল গঠন করে অনেক 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 মানুষকে এখানে সম্পৃক্ত করেছে। তাদেরকে আমরা কোনোভাবেই অন্য 10 জন মানুষের থেকে আদারাইজ করার চেষ্টা করিনি। এখন আপনারা এনসিপি কে নতুন বন্দোবস্ত কি করলো, তারা ছোটদের দল, এইসব বলে ছোট করার চেষ্টা করছেন। যত আপনারা এনসিপি কে এইভাবে করে কথা বলবেন, ততই মানুষ আমাদের প্রতি তাদের আবেগটা আরো স্ট্রংলি প্রকাশ করতে পারবে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কাছে দোয়াও চাই। আপনাদের পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা সম্মানের সাথে গ্রহণ করি। আমরা চেষ্টা করব আমাদের রাজনীতিটা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড় করানোর। আপনারা বিজ্ঞ রাজনীতিবিদ, আপনারা বিজ্ঞজন, আপনাদের যা পরামর্শ সেইটা আমরা নিয়ে আমরা চেষ্টা করব যে মানুষের পক্ষে রাজনীতিটা করতে। একবার এক কথা, আরেকবার আরেক কথা আমরা বলতে চাই না, আমরা বলতে পারবো না। সেই কারণেই অন্যদের থেকে আমরা এই জিনিসটা অন্তত শিখতে চাই না। কারা আসলে একবার এক কথা আরেকবার অন্য কথা বলছে, হুমায়রা নূর? আদর্শ তো
জি, মানে কারা কারা বলছে? ওই যে বললাম, সংসদে দাঁড়িয়েই তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো স্পষ্ট করেই বললেন যে নির্বাচনের আগে উনি এক কথা বলেছেন, এখন উনি সেই কথায় আর থাকছেন না। তার কারণ হচ্ছে নির্বাচন চেয়েছিলেন, এই কারণে উনি অনেক কথায় একমত হয়েছিলেন। এই যে জনগণের সাথে প্রতারণামূলক আচরণ, এই আচরণ তো অন্তত আমরা করতে পারবো না। আমরা যদি জুলাইয়ের কথা বলি, তখন অনেকে বলে জুলাই ব্যাচে, শব্দগুলো খুব খারাপ শোনা যায়, অনেক কষ্ট লাগে, কারণ আমাদের চোখের সামনে অনেক মানুষ মারা গিয়েছে, তো ওই রক্তের দাগ এখনো চোখের সামনে থেকে মুছে যায়নি, এখনো আমাদের স্মৃতিপট থেকে চলে যায়নি। আমরা এখন পর্যন্ত যখন ৭১-কে পেছনে ফিরে ধারণ করতে পারি, ২৪ মাত্র কিছুদিন আগে গেল, কেন জানি ২৪-কে আমরা ওন করতে পারিনি, কেন জানি ২৪-এর কথা বললেই অনেকের খারাপ লাগে। যা হোক, সেই দুঃখের কথার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে দায়ের জায়গা থেকে আমরা রাজনীতি করতে এসেছি, সেই দায়টা আমরা অবশ্যই আদায় করব, এবং যেই আমাদের সাথে রাজনীতি করতে আসুক তার জন্য আমাদের বার্তা স্পষ্ট, আমাদের আদর্শ ধারণ করেই আমাদের রাজনীতিটা তাদের করতে হবে।